নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে জ্যোতিষ আলোচনার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি জন্ম ছকের সাধারণ বিচার বা জেনারেল প্রেডিকশন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে 9804883324 নম্বরে ফোন করতে পারেন অথবা shantanusastri@gmail.com এই মেল অ্যাড্রেসে মেল পাঠাতে পারেন অথবা www.astroriva.com এ আমাদের সম্বন্ধে বিশদ তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের আজকের আলোচ্য জন্মছকের ডেট অফ বার্থ 10-12-1986, জন্ম সময় 9:40 PM এবং জন্মস্থান কলকাতা। আজকের ভিডিওর তারিখ 20/11/2016। আজকে আমাদের আলোচনাটা একটু বিশেষ, কারণ আমরা জন্ম ছকের সাথে সাথে আজকে জাতকের ডান হাতের চিত্রটিও সঙ্গে রেখেছি এবং আমরা আজকে দেখার চেষ্টা করব হাতের সঙ্গে আদৌ জন্ম ছকের কতটা মিল পাওয়া যায় এবং সেই মিলকে আমরা কিভাবে খুঁজে বার করব। জাতকের জন্মলগ্ন কর্কট, নক্ষত্র 9 নম্বর অর্থাৎ অশ্লেষা নক্ষত্র। তৃতীয় কন্যা রাশিতে কেতু অবস্থিত 14 নম্বর নক্ষত্রে। চতুর্থে শুক্র 15 নম্বর অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থিত। পঞ্চমে বুধ 17 নম্বর, শনি এবং রবি 18 নম্বর নক্ষত্রে অবস্থিত। বৃহস্পতি 25 নম্বর নক্ষত্র, মঙ্গল 24 নম্বর নক্ষত্রে অষ্টমে অবস্থিত এবং রাহু চন্দ্র এরা নবমে অবস্থিত 27 নম্বর নক্ষত্রে। এছাড়াও নবাংশ কুণ্ডলী ভাবচক্র এটি আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, রাহু এদের কোনো রকম কোনো ভাবের পরিবর্তন ঘটেনি। কেবলমাত্র বুধ কিন্তু পঞ্চম ভাব থেকে শিফট করে চতুর্থ ভাবে চলে এসছে। জন্মজাত রাশিচক্রে আমরা প্রথমে যে বিচারটি করব সেটি হলো জাতকের চরিত্র, স্বভাব, মেধা, চিন্তাভাবনা, বুদ্ধিবৃত্তি ইত্যাদি। জাতকের লগ্ন কর্কট লগ্ন আমরা দেখতে পাচ্ছি 29°46' 3" অর্থাৎ সম্পূর্ণ রাশি সন্ধিতে কর্কট লগ্নটি অবস্থিত। কর্কট লগ্নের অধিপতি চন্দ্র, সে নবমে অবস্থিত হলেও রাহুযুক্ত এবং লগ্নের যে নক্ষত্রপতি এবং চন্দ্রের যে নক্ষত্রপতি অর্থাৎ দুটোই বুধ কিন্তু এক্ষেত্রে শনি রবি এর সঙ্গে যুক্ত, শত্রু ক্ষেত্রে অবস্থিত, রাহু দ্বারা দৃষ্ট। এই কম্বিনেশনের ফলে জাতকের জন্ম নক্ষত্র, লগ্নপতির নক্ষত্র এরা দুর্বল। চন্দ্র রাহুগ্রস্ত হবার জন্য লগ্নটির স্ট্রেংথ কিন্তু খুবই কম। ফলে জন্ম রাশিচক্রের যে মূল স্তম্ভ অর্থাৎ লগ্ন এবং রাশি, এই দুটি কিন্তু জাতকের ক্ষেত্রে বেশ দুর্বল। এরপরে যেটি আরো দেখতে পাচ্ছি আমরা, প্রথমত রাশি সন্ধিগত এবং চন্দ্র গ্রহণ যুক্ত হওয়ার জন্য অর্থাৎ রাহু যুক্ত হবার জন্য এরা কিন্তু বেশ পীড়িত এবং জাতকের ক্ষেত্রে জাতকের জন্মছকে নবমপতি বৃহস্পতি এবং দশমপতি বা রাজ্যকারক গ্রহ মঙ্গল, এই কম্বিনেশনটি অষ্টমে অবস্থিত। এই যে অদ্ভুত কম্বিনেশন অর্থাৎ পঞ্চমপতি অষ্টমে অবস্থিত, লগ্নপতি সে রাহুযুক্ত, লগ্নের নক্ষত্র রাশি নক্ষত্র তারা পীড়িত, রাহু দ্বারা দৃষ্ট এবং বুধ শনি রবি যুক্ত, এই যে কম্বিনেশন তৈরি হলো এর ফলে জাতকের মধ্যে কিন্তু স্বাভাবিক বুদ্ধির অভাব থাকবে এবং এটি আমরা দেখতে পাচ্ছি জাতকের এই হাতে। আবার জাতকের পঞ্চমে রবি শনির যে যোগ তৈরি হয়েছে এর ফলে জাতক কিন্তু যথেষ্ট সন্দেহ প্রবণ তৈরি হবে। তৃতীয় ভাবে কেতু অবস্থিত হবার কারণে জাতকের প্রকৃতি হবে আলস্য যুক্ত। তাহলে আমরা তিনটি জিনিস পেলাম: স্বাভাবিক বা বিকশিত বুদ্ধির অভাব, আলস্য, সন্দেহ প্রবণতা এবং চন্দ্র রাহু যুক্ত হবার কারণে যথেষ্ট অতৃপ্তি। তাহলে এবার এই যে সমস্ত জিনিসগুলি
এই বিষয়গুলি হাতে আমরা পাচ্ছি কিনা এটি আমরা দেখি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বুড়ো আঙ্গুল অর্থাৎ থাম্ব। বুড়ো আঙ্গুলটি কিন্তু হাতের মধ্যে বেশ ছোট আকৃতির। বুড়ো আঙ্গুল ছোট হবার জন্য জাতকের মধ্যে ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বের প্রকাশ তার কিন্তু যথেষ্ট অভাব থাকবে। বুড়ো আঙ্গুল এবং বুড়ো আঙ্গুলের এই যে অংশটি, এটি এই হাতের বাকি অংশের সঙ্গে যে কোণ করেছে, এই কোণটি 90 ডিগ্রির কম। এই কোণটি 90 ডিগ্রির কম হওয়ার কারণে জাতকের মনের কিন্তু প্রকাশিত মন হবে না, জাতকের মন কিন্তু হবে সংকীর্ণতা যুক্ত। এরপরে আমরা যেটি বলেছি, জাতক হবে কিছুটা অলস প্রকৃতির। হাতটি লক্ষ্য করলেই দেখতে পাওয়া যাবে এই যে অংশগুলি, এই বিশেষ করে এই অংশটি অর্থাৎ উইল পাওয়ারের জায়গাটি, ইচ্ছা শক্তির যে কেন্দ্র, যে অংশগুলিকে আমরা বলি বৃদ্ধাঙ্গুলের নিচের অংশগুলি, মানসিক শক্তির জায়গা অর্থাৎ চন্দ্রের অংশ, এই জায়গাগুলি দেখেই বোঝা যাচ্ছে যে এটি হলো ফাঁপা প্রকৃতির অর্থাৎ ফ্ল্যাপি টাইপের হাত, অর্থাৎ যে পরিশ্রমী কঠিন পরিশ্রম করার মতো যে হাত, সেরকম কিন্তু এই হাত নয়। অর্থাৎ এই হাতটি দেখেই বা বুড়ো আঙ্গুলের প্রকৃতি দেখে ধারণা করা যাচ্ছে যে জাতকের মধ্যে কিন্তু এই তৃতীয় ভাবে কেতু জনিত আলস্য এর ব্যাপারটি থাকবে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জাতকের যে শিরোরেখা অর্থাৎ ব্রেন লাইন, বাকি যে মূল দুটি রেখা অর্থাৎ আয়ুরেখা এবং হৃদয় রেখা, তার তুলনায় ব্রেন লাইন বা শিরোরেখা এটির অবস্থা কিন্তু দুর্বল এবং ছোট। বাকি রেখাগুলি পূর্ণতা পেলেও শিরোরেখাটি কিন্তু অত্যন্ত ছোট। শিরোরেখা যখনই অত্যন্ত ছোট হবে তখন মানুষের গভীর চিন্তা শক্তির পরিমাণ কমবে, ব্যক্তিত্ব হ্রাস পাবে এবং লোকের দ্বারা বা লোকের বুদ্ধিতে, পারিপার্শ্বিক লোকেদের বুদ্ধিতে প্রভাবিত হবার যে ব্যাপারটি, সেটি কিন্তু বৃদ্ধি পাবে। শুক্রের এই যে জায়গাটি, এই জায়গাটি দেখুন ফোলা ফোলা টাইপের রয়েছে, অর্থাৎ শুক্রের যে জায়গাটি এই যে দেখতে পাওয়া যাচ্ছে ফোলা ফোলা টাইপের শুক্রের জায়গাটি, এর ফলে জাতকের মধ্যে কিন্তু ইচ্ছা শক্তি এবং ইচ্ছা শক্তির মূলত যথেষ্ট অভাব থাকছে। এবার আমরা দেখছি আরেকটি জিনিস, জন্ম রাশি চক্রে কর্কট লগ্নের সাপেক্ষে বৃহস্পতি, সে হচ্ছে নবমপতি, অষ্টমে অবস্থিত। আবার জন্ম রাশির সাপেক্ষে বৃহস্পতি, সে কিন্তু রাশি অধিপতি এবং দশমপতি, সে কিন্তু দ্বাদশে অবস্থিত। ফলে দুটি জায়গা থেকেই ভাগ্য এবং কর্ম, আবার লগ্নের রেসপেক্টে যদি দেখা হয় দশমপতি পঞ্চমপতি অর্থাৎ একক রাজ্য কারক গ্রহ মঙ্গল, সে বৃহস্পতি যুক্ত হয়ে অষ্টমে অবস্থিত। অর্থাৎ জাতকের ভাগ্য কর্ম এই জায়গাটি কিন্তু যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব, যার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাতের মধ্যেও। হাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাগ্যরেখা কিন্তু বিশেষভাবে প্রকট নেই। ভাগ্যরেখার একটি জায়গা এখানে সৃষ্টি হয়েছে, এখানে বিশেষভাবে লক্ষ্য করলে পরে দেখতে পাওয়া যাবে যে এখানে একটি রেখা নিচের দিকে যে দেখতে পাচ্ছি আমরা, এই আয়ুরেখা থেকে শিরোরেখার দিকে উঠে এসছে ওই অংশটিতে। এটিকে বাদ দিলে ভাগ্যরেখার কিন্তু অস্তিত্ব বিশেষভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটি কিন্তু এই জাতকের দুর্ভাগ্যকেই সূচিত করছে। এরপরে আমরা যদি দেখি জাতকের চাকরি প্রাপ্তির জায়গাটি, সেই ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য আমরা যে যোগ বলেছি ষষ্ঠপতির সাথে দশমপতির যোগ, তাহলে এই লগ্নে ষষ্ঠপতি বৃহস্পতি, তার সঙ্গে দশমপতি মঙ্গল, তার যোগ হয়েছে এবং এই যোগটি হয়েছে অষ্টম ভাবে। মঙ্গল বৃহস্পতির যোগ অত্যন্ত শুভ যোগ, কিন্তু অষ্টম ভাবে এই যোগটি সৃষ্টি হয়, এই যোগটি কিন্তু হয়েছে নিষ্ফল। এই যোগের জন্য জাতকের চাকরি প্রাপ্তি হয়েছে, কিন্তু চাকরির প্রকৃতি হয়েছে খুবই খারাপ প্রকৃতির। তাহলে জাতকের চাকরি যে নিম্নমানের, জাতকের ভাগ্যে যে উন্নতির পরিমাণ খুবই কম, সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রথমত সুস্থির ভাগ্যরেখার অনুপস্থিতি, আয়ুরেখাটি দুর্বল, শিরোরেখা অত্যন্ত দুর্বল। এর ফলে কিন্তু জাতকের ভাগ্যকে আমরা বিশেষ শুভ বা সৌভাগ্য বলতে পারবো না। তবে এই ক্ষেত্রে রবির দিকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সূক্ষ্ম প্রকৃতির রেখা রবির দিকে অগ্রসর হয়েছে। এখানে দেখা যাচ্ছে রেখাগুলিকে, এইখান থেকে কিছু রেখা এইরকম ভাবে রবির দিকে অগ্রসর হয়েছে। তো সেই রেখাগুলির কারণে জাতকের কিন্তু চাকরি
প্রাপ্তি হয়েছে। জাতক অত্যন্ত নিম্ন মানের একটি কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে এবং সেখানে অত্যন্ত টেনশন, তারপরে ফ্রাস্ট্রেশন এর মধ্যে জাতক রয়েছে এবং বারংবার চাকরি ছাড়া নতুন চাকরি ধরা, এই ধরনের ঘটনা জাতকের জীবনে ঘটছে। এরপরে আমরা দেখব জাতকের ব্যবসা হবার সম্ভাবনা রয়েছে কিনা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আয়ু রেখাতে একটি ঊর্ধ্বমুখী রেখা এইখান থেকে স্টার্ট হয়েছে, এই যে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এইখানে একটি ঊর্ধ্বমুখী রেখা রয়েছে। এই যে এজটি বা বয়সটি, এটি মোটামুটি 37, 38 বা 39 এরকম একটি বয়স নির্দেশ করে এবং তার সঙ্গে একটি প্যারালাল রেখা এসে যুক্ত হয়েছে এখানে। এই বয়সটি কিন্তু তুলনামূলকভাবে কম বয়স, ফলে জাতকের পিতার সাপোর্টে বা পরিবারের কারোর সাপোর্টে একটি উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে 28, 29 এরকম এজে। পারিবারিক কোনো ব্যবসায় যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। ভাগ্যরেখার অবস্থা খুবই খারাপ বা অত্যন্ত দুর্বল হলেও এই যে রেখাটি এসে ভাগ্যরেখার সঙ্গে সংযুক্ত হয়েছে, এর অর্থ হলো, অর্থাৎ আয়ু রেখা থেকে ভাগ্যরেখার উদ্ভব, সরু ভাগ্যরেখা এবং পিতৃরেখা বা আয়ু রেখা থেকে একটি রেখা এসে যুক্ত হয়েছে। এর কারণে পারিবারিক সাপোর্টের দ্বারা, পরিবারের সাহায্যের দ্বারা জাতকের কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার একটি জায়গা এক্ষেত্রে সৃষ্টি হয়েছে। জাতক যদি ব্যবসা করতে যায়, এইখান থেকে জন্মছক থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যবসা বা সপ্তম ভাবের কারক গ্রহ শনি, সে পঞ্চম ভাবে অবস্থিত, তার দৃষ্টি রয়েছে, তার সঙ্গে বুধ যুক্ত হয়েছে এবং তার সঙ্গে রবি যুক্ত হয়েছে এবং এই শনি, বুধ এবং রবির যে কম্বিনেশন হয়েছে, রবি অর্থাৎ দ্বিতীয় পতি, বুধ অর্থাৎ তৃতীয় দ্বাদশ পতি, শনি সপ্তম পতি, এরা সবাই মিলে একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে এবং এর ফলে ব্যবসার দ্বারা জাতকের অর্থ লাভের কিন্তু একটি সম্ভাবনা এই জন্ম রাশি চক্রে তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে যদি পিতার কারক গ্রহ আমরা বৃহস্পতিকে ধরি, বা এই ক্ষেত্রে নবপতি বৃহস্পতি, পিতার অর্থের দ্বারা, পিতার থেকে ধন বা বৃহস্পতি মঙ্গলের যৌথ দৃষ্টি রয়েছে জাতকের দ্বিতীয় ভাবে, অর্থাৎ পিতার কাছ থেকে জাতকের সঞ্চিত ধন লাভের একটি সম্ভাবনা রয়েছে। আবার এখানেও আমরা সেই ধরনের ব্যাপারটি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এক্ষেত্রে আমরা প্রেডিকশন করতে পারি যে এই এজে, অর্থাৎ 29 বা 30, এই এখান থেকে, অর্থাৎ এই এজ থেকে এই এজটা, এই যে স্প্যানটা, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই স্থান পর্যন্ত, এই অংশটিতে জাতকের উন্নতির সম্ভাবনা রয়েছে এবং সেই স্থানে কিন্তু পারিবারিক সাপোর্ট বা পারিবারিক হেল্প, এই ব্যাপারটি কিন্তু একটি বিশেষ গুরুত্ব নেবে। হাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য স্থানের তুলনায় বুধের যে স্থানটি, সেই স্থানটি কিন্তু তুলনামূলকভাবে ডেভেলপড বা উন্নত। চন্দ্রের ক্ষেত্রটি যেমন উঁচু নিচু বা অন্যান্য ক্ষেত্রগুলি যেমন উঁচু নিচু, সেই তুলনায় বুধের ক্ষেত্রটি কিন্তু তুলনামূলকভাবে ভালো এবং বুধের আঙ্গুলগুলি অন্যান্য আঙ্গুলের থেকে খানিকটা সেপারেট, আলাদা। ফলে জাতকের মধ্যে বুধের প্রভাবে কর্ম করা বা ব্যবসার দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আসতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রেই জাতকের জন্মছকে এবং হাতে এই যে ব্রেন লাইন বা মস্তিষ্কের দুর্বলতা বা এই ব্রেন লাইনের ঘাটতি বা নিজস্ব বুদ্ধির ডেপথ এর অভাব, তা কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। এরপরে প্রশ্ন হলো, তবে কি জাতকের কোনোদিনই উন্নতি হবে না? তো এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে পারবো সেটি হলো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাতকের নবম ভাবে রাহু রয়েছে এবং লগ্নপতি রাহুর সঙ্গে যুক্ত। লগ্নপতি সে দুর্বল, লগ্নপতি যার নক্ষত্রে আছে, অর্থাৎ বুধ, সে শনি রবি যুক্ত হয়ে শত্রুক্ষেত্রে অবস্থান করেছে। শনি বুধের মধ্যে একটি নাক্ষত্রিক বিনিময় হয়েছে, অর্থাৎ বুধ এখানে শনির দ্বারা প্রভাবিত এবং শনি এই লগ্নের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম পতি। ফলে সপ্তমপতি শনি সে পঞ্চমে অবস্থান করে রয়েছে, একাদশ ভাবে তার দৃষ্টি এবং একই সাথে দ্বিতীয় ভাবে তার দৃষ্টি। সুতরাং এই কম্বিনেশনটি একটু লক্ষ্য করতে হবে। এক্ষেত্রে বেশিরভাগ
এই জন্মছকটিতে বেশিরভাগ গ্রহ যেমন রাহু, চন্দ্র, লগ্ন, শনি, রবি, 5টি গ্রহ তারা রয়েছে বুধের নক্ষত্রে, এবং বুধ নিজে শনি যুক্ত, শনির সাথে নাক্ষত্রিক বিনিময় করে বুধ অবস্থান করেছে। ফলে শনি কিন্তু এই জন্মছকে একটি ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। শনি 7ম ভাবের অধিপতি, সে 5মে বসে দৃষ্টি দিয়েছে 7ম, একাদশ এবং 2য় ভাবকে, অর্থাৎ শনি পঞ্চমস্থ হয়ে এককভাবে 2য়, 7ম এবং একাদশ ভাবের মধ্যে একটি মেল বন্ধন ঘটিয়েছে, এবং শনির উপরে রাহুর কিন্তু একটি প্রভাব রয়েছে। ফলে শনি অর্থাৎ 7ম ভাব, ফলে ব্যবসা, এই ব্যবসার দ্বারা কিন্তু জাতকের উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই যে উন্নতি, এই উন্নতি কিন্তু হবে ফ্ল্যাকচুয়েটিং, অর্থাৎ কখনো আয় বাড়বে, কখনো আয় কমবে। জাতকের দশা হচ্ছে শুক্রের দশায় শনির অন্তর্দশা, ফলে জাতকের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য এই সময়টি কিন্তু বেশ ভালো। আবার আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র সাপেক্ষে 7মে বৃহস্পতি অবস্থিত এবং লগ্ন সাপেক্ষে 3য় বৃহস্পতি অবস্থিত, অর্থাৎ লগ্নের 9মে এবং চন্দ্রের 7মে বৃহস্পতির কিন্তু সরাসরি প্রভাব রয়েছে। এই গোচরে আমরা দেখতে পাচ্ছি লগ্নের 3য় বসে বৃহস্পতি 9ম ভাবকে দেখছে, 7ম ভাবকে দেখছে, ফলে ব্যবসা করার জন্য এটি কিন্তু প্রকৃষ্ট সময়। এইভাবেই আমরা কোনো জাতক বা জাতিকার জন্ম ছক পেলে তাকে আমরা বিচার করার চেষ্টা করব। এর সঙ্গে আমরা এই জাতকের বিবাহ বা বিবাহ হওয়ার সময় এটিও বিচার করতে পারি, বিবাহিত জীবন কেমন সেই বিচার করতে পারি, জাতকের শরীরের কোন অংশটি দুর্বল সেই বিচার করতে পারি, জাতকের মধ্যে অতিরিক্ত প্রেম বা যাকে আমরা বলি বিবাহ পরবর্তী প্রেম, তার সম্ভাবনা আদৌ আছে কিনা, জাতকের বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, পরিবারের অন্যদের সঙ্গে সম্পর্ক কেমন হবে, এই ধরনের সমস্ত বিচারগুলি কিন্তু আমরা জন্ম ছক থেকে করতে পারি, এবং তার সাথে হাতের মধ্যে তার মিল খোঁজার চেষ্টা করতে পারি। এই যে হাতটি আমরা দেখতে পাচ্ছি, এই হাতের মধ্যে 2টি স্থানে তিল রয়েছে। একটিকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি শনির ঠিক নিচে একটি তিল, এই ছোট্ট একটি তিল দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও চন্দ্রস্থানে এইরকম অংশে আরো একটি তিল কিন্তু রয়েছে। তো এই যে 2টি তিল রয়েছে, তিল সাধারণত রাহু বা কেতুর প্রভাবে সৃষ্টি হয়। তো এই যে তিল রয়েছে, এর দ্বারা কিন্তু পরিষ্কার যে শনির যে অংশটি সেখানে রাহুর প্রভাব রয়েছে, এবং চন্দ্র সেখানেও কিন্তু রাহুর প্রভাব রয়েছে, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি চন্দ্র রাহু যুক্ত, এবং শনি সেও কিন্তু রাহু দৃষ্ট এবং রবি যুক্ত থাকার কারণে পীড়িত। তো অর্থাৎ এই যে ব্যাপারগুলি আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলি যে হাতের মধ্যে যে বিষয়গুলি আমরা পাচ্ছি খুঁজে, সেগুলি কিন্তু ছকে প্রতিফলিত হবে, আবার ছকের মধ্যে যে বিষয়গুলি দেখতে পাওয়া যাচ্ছে সেইগুলি কিন্তু হাতেও প্রতিফলিত হবে। ফিরে আসব আমরা পরবর্তী ক্লাসে আরো এই বিষয়ের উপর আলোচনা নিয়ে। এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।